আমার একটুখানি বাচ্চাটার সামনে এই কথা বললেন, তখন আপনি কয়দিন বাঁচবেন আপনি কেউ জানেন? বলল আপনার স্কিন ক্যান্সার। আমি এখন পায়ের উঠে যেতে দেখাতে পারি না, কিন্তু আমি ছবি দেখাতে পারি আপনাদেরকে। আমার এগুলো ক্ষত ক্ষত সাদা সাদা হয়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। থেরাপি দিচ্ছি, আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে, নখগুলো সব পড়ে গিয়েছিল, আবার হচ্ছে। একটা দিন ফোনও করে নাই, আমরাও তার নাম্বার জানি না। অথচ সে আমার নামে একটা মামলা করে 20 সালে আমাকে তালাক পাঠায় আমার দেশের বাড়িতে। কাজের মেয়েকে এমনভাবে মেরেছে যেসব জায়গায় কখনো হাত দেওয়া যায় না, দেখাতে পারছে না, আর ছিলে ফেলছে কাজের মেয়েটাকে একেবারে শরীর। আমার জীবনে আমি কোনো কাজের মেয়ের একটা থাপ্পড়ও দেই নাই, অথচ কাজের মেয়েটার কোনো দোষই ছিল না, কিন্তু কেন মারলো? নিশ্চয়ই খারাপ প্রস্তাব দিয়েছিল, সেতে রাজি হয় না। এই জন্য যে লোকটার সাথে তার চাচাতো চাচির সাথে 26 বছর ধরে সম্পর্ক, খারাপ সম্পর্ক, চাচা বিদেশে থাকে, আমি জানতামই না, এখন জানি। এই 3-4 বছর ধরে গ্রামের মানুষ সবাই, ওনার আপন চাচাতো ভাই আলতাফ, যে সাক্ষীও দিয়েছে, সে নিজে বলেছে যে আমার চাচাতো ভাই বউকে ছেড়েছে ওর জন্য, সেই বাড়ি ঢাকায় যে ও নিজে এই পত্রিকায় অ্যাড দেয়। ওনার চাচাতো ভাইয়ের বউর সাথে ওনাকে দিনে দুপুরে ধরেছে, ওনাকে তালাক দিয়ে দিয়েছে তার স্বামী। আমি এগুলো কিছুই জানতাম না। দেখেছি টুপি পরা, চিল্লা করে, নামাজ পড়ে, আমার ফ্যামিলির বিরুদ্ধে যে লাস্টে উনি আমার সাথে দেখা করে বনানীতে। উনি আমার সম্পর্কে সব জানে। আমার একটা হয়েছিল কন্ট্রাক্ট ম্যারেজ কানাডায়, আমি দেখিও নাই তাকে আদৌ পর্যন্ত। উনি আমাকে কানাডায় নিবে। আমার ঘটনা, যে লোকটা, তাকে আমার যার সাথে বিয়ে হয়, কাজল নাম, ওনার বাড়ি ফেনী। উনি পত্রিকা অ্যাড দেয় কিডনি বিক্রি করবে, যদিও নিয়েও এখন অস্বীকার করছে। কিডনি বিক্রি করবে। এর পরের দিন অ্যাড দেয় বনজা বান্দা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, যদিও ওই পত্রিকাটা আমি পড়ি না। আমার দেশ। উনি আমাকে ফোন করে জানায় যে আপনি ওই পত্রিকাটা নেন। আমি বাড়িওয়ালার বাসা থেকে কাজের মেয়ে দিয়ে আনে। পরে আমি বললাম এটা তো একটা ফটকামি। যাই হোক, উনি আমার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করে, কথা বলে প্রতিদিনই, মেয়ে দেখে, কিন্তু ওনাকে কেউ টাকা দেয় না। একটা সময় এসে উনি আমার কোন কথায় বুঝতে পারে যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক আছে, উনি আমাকেই টার্গেট করে। মানে এইগুলো কি আপনাকে টার্গেট করে করতেছিল সে? তার মানে হ্যাঁ, না, প্রথম অবস্থায় আমাকে পত্রিকা অ্যাড দিয়েছিল কিডনির, এটা আমাকে টার্গেট ছিল না। যখন ফোন করেছিলাম প্রথম, ওনাকে ভালো বুদ্ধি দিলাম, কিন্তু পরবর্তীতে উনি আমার কোনো কথায় বুঝতে পারছিল যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে। আমি যখন আমার শেয়ারের পোর্টফোলিওর নাম্বারটা চেয়েছিল, তা বললাম কেন? বললাম আপনি তো শেয়ারের ব্যবসা করেন, আমি জানতে চাই, দেখবো যে আপনার কত টাকা শেয়ার আছে। আচ্ছা, আমার ওখানে 55 লক্ষ টাকা শেয়ার আছে, শুধু সেকেন্ডারিতে, যে প্লেসমেন্ট শেয়ার সেকেন্ডারিতে এসে ঢুকছে। তাই আমি বললাম 9 সালে শুধু শেয়ারের ইনকাম করেছি 1,60,00,000 টাকা, এটা শুধু প্লেসমেন্ট শেয়ারে। তা আপনি আর কি করেন? আমি বুটিক হাউস, আমি একজন কাঠিন মাস্টার। আমি যখন 7-এ পড়ি তখন আমি যুব উন্নয়ন থেকে কাজ শিখি। আমি এত দূর আসছি, আসলে আমার জীবনে অনেক কষ্ট করেছি। আমি হুজুর ফ্যামিলির মেয়ে, কিন্তু আমি হুজুর না। আমার ফ্যামিলি থেকে আমি একদম আউট হয়ে যাই। আমি খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ওখানে পড়াশোনা করেছি, বড় হয়েছি ঢাকায়। আমি 12 বছর বয়স থেকে বিজনেস করি। সত্যি কথা, আমি ফার্নিচারের বিজনেস করেছি, ল্যান্ডের বিজনেস করেছি, কাপড়ের বিজনেস করেছি, 3 পিস, কসমেটিক্স, যেগুলো ছেলেরা করে। মানে সকল প্রকার ব্যবসা আপনি করেছেন। আমি সৎ পয়সায় যেভাবে বড় হওয়া যায়। হ্যাঁ, আমার বোন বলেছিল উনি নিজে ঢাকা শহর বাড়ি করবে নাকি সৎ থেকে। আমি বলেছি আমি দেখাই ছাড়বো, আমি করব। করেছিলেন আপনি? হ্যাঁ, করেছিও। আমি একদিকে কোনো কাঠিন মাস্টার বলতে পারবে কিনা আমি জানি না, আমি একদিনে 300 পেটিকোট সিলি করছি রোজা থেকে। সকালে বসছি, রাত 3টায় সেহরি খেয়েছি। হাতের অবস্থা, হাত পা তো ব্যথা হয়ে যাবে। আমার পাগুলো ফুলে গিয়েছিল, এই জন্য আমার কিডনির সমস্যা এখন। যাই হোক, সারা রাত বসে বসে সেলাই করতে? সারা দিন রাত, কারণ আমার ওই ডেলিভারিটা দিতে হবে ঈদের আগে। আমার সেই টাকাগুলো এই একটা লোক আমাকে ধ্বংস করে দিল। সিদ্ধেশ্বরী, আমি ছিলাম মনিজান টাওয়ারে, আমার উপরে ছিল র্যাবের মহাপরিচালক, আমি ছিলাম 4 তলায়, লিফটের 3, উনি ছিল 4 তলায়। আমার অ্যাক্সিডেন্ট হয় 10 সালে, আমার নিজের গাড়ি প্রথম অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, আমি কিন্তু মঞ্চ নাটকও করতাম, আমি বিটিভি শিশু শিল্পীও ছিলাম একটা সময়। আমার অ্যাক্সিডেন্টে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে, হয়তো অনেকে চিনবে, আমার বিটিভিতে নামও যেত।
আমি থিয়েটার টাচ করতাম, টাচে ছিলাম, মেন ক্যারেক্টারটাই করতাম, নায়িকা রোলটাই। কিন্তু আমার একটা লোক এসে আমার জীবনটা তছনছ করে দিল, যে আমার পা ধরে কান্না করে, তার মা আমার হাত ধরে কেঁদেছে যে আমার ছেলেটা আত্মহত্যা করবে, আপনি যদি টাকা দেন আপনার টাকা আমরা জায়গা জমি বিক্রি করে আপনার কাছে শোধ করব। টাকা ওনাকে আমি বিয়ের আগে, আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে নিয়ে আসছি যে পে অর্ডার গেছে, বিয়ের আগে 56,10,000 টাকা দিছে ওনাকে আমি ডিপোজিট ভেঙে ব্র্যাক ব্যাংক থেকে। আমি ব্র্যাক ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে শেয়ার ব্যবসা করেছিলাম। কিন্তু আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, উনি আমাকে 11 সালে টাকা না ফেরত দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। আমার বিয়ে ঠিক হয়েছিল একটা ভালো ফ্যামিলির ছেলের সাথে, আমি বিয়ে করিনি। আসলে ছোট থেকে আমার ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো, একটা মেয়েও যে নিজের পায়ে দাঁড়াতে পারে সৎ ইচ্ছা থাকলে, সেটা চেষ্টা করেছি। কিন্তু এই যে কাজল যে নাম লোকটা, এর বাবা সাধারণ একজন পুলিশ অফিসার ছিল, আমার মামাও পুলিশ অফিসার, কিন্তু এখনও স্ট্যান্ড বাই, উনি ওসি আছে, এবং আমার চাচাতো ভাইও এসপি মিজান। কিন্তু আমি তাদের কাছে যাই না। সত্যি কথা, আমি আত্মীয় স্বজনের কাছ থেকে এত দূরে চলে গেছি এই লোকটার জন্য, কেউ আমাকে হেল্প করে না এখন। সবাই বলে তোমাকে নিষেধ করেছিলাম এই বাটপারকে বিয়ে করতে, টুপি মাথায়। এমনকি ব্যাংকের ম্যানেজার পর্যন্ত এই লোকটার উপরে খুব রেগে গিয়েছিল যে ম্যাডাম আপনি ওনাকে টাকাটা দিয়েন না, কারণ উনি টুপি পরা একটা শয়তান। আপনার এই ডিপোজিটটা আরেকটা বছর পর আপনি 1,12,00,000 টাকা পাবেন, আপনি এটা করেন না, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আমার বনশ্রীতে 2টা ফ্ল্যাট ছিল, 2000 স্কোয়ার। আমার প্রথম গাড়ি ছিল এলিয়ন পাল কালার, এরপরে ব্ল্যাক এলিয়ন, এরপরে প্রিমিয়াম। আমি 3টা গাড়ি কিনি। উনি যে গাড়িটা কেনে র্যাকটিস টয়টা, যেটা বিক্রি করে দেয়, আমার ফ্ল্যাট বিক্রি করে দেয়। আমার সিগনেচার নিয়ে যখন বাবুটা পেটে আসে, তখন উনি আমাকে আমার শেয়ার বিক্রি করতে যায়, বলে যে ওনারা আমাকে ফোন করে যে ম্যাডাম আপনার, উনি হাজব্যান্ড পরিচয় দিয়ে আপনার শেয়ার বিক্রি করতে আসছে। আমি বলছি বিক্রি করতে দেন। বললো না, আপনার সই ছাড়া আমরা করতে পারবো না। আমি কিছু চেকে সই করে দিয়েছিলাম, কিন্তু উনি আমাকে বলেছিল মাত্র 11 লাখ টাকা উঠাবে। সেখান থেকে উনি আমার 55 লাখ টাকার শেয়ার বিক্রি করে উনি 27 লাখ টাকা সরাই ফেলে, আমাকে জয়েনও রাখে না। উনি বিএচএমএলে যে ইয়াকিন পলিমার 2 লাখ শেয়ার কেনে 21 লাখ টাকা দিয়ে। 8 টাকা কী করে, উনি ওনার ফেনীতে রয়্যালে শেয়ার কিনে। এরপরে আমার ফ্ল্যাটটা বিক্রি করায়, 2টা ফ্ল্যাট কিনেছে। আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে, আমি যদিও প্রত্যেকটা জায়গায় নারাজি দিচ্ছি, কিন্তু আমি 14 সালে উনি আমাকে আঘাত করে, উনি 14 সালে চলে যায় টাকা পয়সা নিয়ে। তখন প্রায় 1 কোটি উপরে টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। আপনার কাছে নিয়ে গেছে? আপনার নিয়ে গেছে আমার ফ্ল্যাট গাড়ি সব সেল করে উনি নিয়ে। এই যে এত কষ্ট করে ইনকাম করলেন, মাথার ঘাম পায়ে ফেলে সব শেষ করে দিল। সব শেষ করে দিল তো দূরের কথা, দিল তো দিলই। কোনোদিন বিয়ের পরে শুনে মেয়েদেরকে হাজবেন্ড কাপড় চোপড় দেয়, কিন্তু আমি ওনার ফ্যামিলিকে দিয়েছি, ওনার বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি। ওনার ভাই একটা কুয়েটে চাকরি করে, প্রফেসর, সে জাপান গিয়েছে আমার টাকা দিয়ে, $2,500, ওটা আমার টাকা। এবং ওনার বাবা হজ করেছে আমার টাকা দিয়ে, ওনার মা হজ করেছে তার জমিটা বিক্রি করে। হ্যাঁ, আমার টাকা দিয়ে ওনার বাবা হজ করেছে। কিন্তু উনি আজকে হজ করে এসেও আমার নামে মিথ্যা কথা, আমাকে যত প্রকার খারাপ করা যায় সেটা করেছে। ওনার ওরসজাত সন্তান আমার সাথেই আসছে, ওখানে দেখেছেন আপনারা হয়তো। 16 সালে যাওয়ার পরে কোনো দিন উনি 18 সালে এপ্রিল উনি ছাড়া পায়। উনি কোনো দিন ফোন করে জানে না বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে, অথচ আমার বাচ্চা মাথা অপারেশন হয় ইনফেকশনে, ও 3 দিন আইসিইউতে ছিল অজ্ঞান, কেউ বলে না বাঁচবে। আমি ফেসবুকের ছবি তুলে দিয়েছি, আপনারা সবাই দোয়া করবেন। ওর আর একটা অপারেশন বাকি আছে, এখন ডক্টর বলে 2টা অপারেশন লাগবে, একটা গলায় একটা নাকে। ওর লাঞ্চের সমস্যা জন্মগতভাবে, কিন্তু ওর পিছনে অলরেডি আমার 42 লাখ টাকা খরচ হয়ে গেছে। ইন্ডিয়ায় আমি ওর অপারেশন করাইছি, আমি নিজের চিকিৎসা করাইনি, আমি বাচ্চার চিকিৎসা করাইছি। আমাকে ডক্টর বলেছে আপনাকে বন্ড-সই দিয়ে আপনাকে আত্মীয় কে আছে তারপরে আপনাকে আমরা টেস্টগুলো করব। আমি আমার সাথে আমার বাবু আসছে, বলছে এটা তো হবে না, আমার কিন্তু কোনো টেস্ট। আমি বলছি আমি সই দিই, আপনারা আমাকে অ্যানেস্থেসিয়া দিয়েন না। কিন্তু আমার আজকে কেন আমার এরকম হলো, আমার টাকাগুলো উনি নিয়ে, উনি আল্লাহর কসম কেটে কোরআন শরীফ ছুঁয়ে টাকা নিয়েছে। লাস্টে 32 লাখ টাকা আমি ডিপোজিট করেছিলাম, যে আমার গাড়িটা বিক্রি করেছে।
আমার যা ছিল সম্পূর্ণ করে ফ্ল্যাট কিনেছে আমারই আত্মীয় দুইটা। আমার 70 লাখ টাকার ফ্ল্যাট কেনা, 38 লাখ টাকা দিয়েছে, সস্তায় দুইটা ফ্ল্যাট পেয়েছে উনি। ওনারা দুই বোন কিনে নেয়। অনেক নৌ পরিবহনত্রী ছিল শাহজাহান খান, ওনার শালি আর ওনার বোন নামে। এই ফ্ল্যাট দুইটার টাকাটা উনি বাকি টাকা নেয়। এখানে আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, গাড়ির যে 17 লাখ টাকা নিয়েছে সেটাও আছে। কিন্তু আমি যে জায়গায় বিচার চেয়েছি 14 সালে উনি জেলে যায়, আমাকে দিয়ে ওনার বাবা মা অনেক চেষ্টা করে জামিন করাইতে পারে না। উনি আমাকে গলায় ফাঁস দিয়ে টানাই দিতে নিছিল, মেরে ফেলবে। আপনার জামাই? হ্যাঁ, প্রথম অবস্থায় উনি আলাদা থাকতো। 14 সালে বাবু হওয়ার পরই উনি চলে যায় ওনার বন্ধুর সাথে। উনি হঠাৎ করে একদিন বাসায় ঢুকে, তখন আমার টাইফয়েড জ্বর। উনি বাসায় ফ্ল্যাটে ঢুকে যায়, বলে বাচ্চাকে দেখতে আসছি। তা আপনি বাসায় ঢুকেছেন কেন? বাইরে দাঁড়াবেন, আমি বাচ্চাটাকে বাইরে দিব। তো উনি বলল বৃষ্টি নামছে। উনি এই কথা বলে ভিতরে ঢুকে বালিশ বলছে টাকা লাগবে আমার। আমি বলছি আমার কাছে তো এখন নিজেই চলতে পারছি না, আপনি তো সব নিয়ে গেছেন, আমি কোথা থেকে টাকা দিব? উনি বলল যে না দিলে আপনার এখন করতে হবে, আপনাকে এই মেরে আমার একটা বড় ডিপ ফ্রিজ ছিল, কেটে টুকরা টুকরা করে এটার মধ্যে ঢুকাই রেখে যাব। আমি বলছি পারলে, আমারও একটু রাগ বেশি, আমার অনেক রাগ। আমি বললাম কই করেন তো, সাহস থাকলে। উনি তখন বাচ্চাটা আমার পাশেই শোয়া, আমিও কিন্তু শোয়া, আমার গায়ে জ্বর 103 ডিগ্রি। উনি আমার মুখে বালিশ চাপা দেয়, বালিশ আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, এরপর ওড়না দিয়ে আমার গলায় ফাঁস লাগাই দেয়। ফাঁস লাগাই যখন টানতে নেয় তখন আমার গলা ঘর ঘর করে উঠে, বাচ্চাটাকে আমি খামচি দিয়ে ধরছি। তখন বাচ্চা চিৎকার দিছে, পাশে ফ্ল্যাটের লোক আইসা দরজায় ধাক্কা দিচ্ছে, দিয়ে উনি ছেড়ে দিয়ে খুলে দিচ্ছে। আমি তাড়াতাড়ি ওই ফ্ল্যাটে গেছি যে আমাকে মেরে ফেললো। পরে আমার ভাইকে ফোন দিলাম, আমার ভাই আসলো, লোকজন নিয়ে থানায় গেলাম। থানায় যে পুলিশ নিয়ে আসলাম। উনি তখন নিজেই স্বীকার করলো উনি 3টা চেক দিয়েছিল, ওনার বাবার, ওনার ভাইয়ের চেক দিয়ে দিয়েছিল 1.5 কোটি টাকা। এটা যখন উনি টাকা নেয় তখন আমি আসলে যা টাকা নাই আমি চেক দিয়ে কী করবো, আমি তখন চেকের কোনো ভ্যালুই বুঝি না। উনি নিজেই 14 সালে তখন আইওকে দেখাইছিল যে আমি ওনাকে চেক দিয়ে টাকা নিয়েছি, স্বীকারও করেছে। কিন্তু 14 সালের মামলার আইওকে যদি ডাকা হয় তাহলে সে বলবে যে ওনাকে তখন উনি মামলা করতে চেয়েছিল, যে আমিও মামলা করতে চাই। কেন, কিসের মামলা নিব আপনার? উনি ভালো মেয়ে দেখে আপনাকে এতদিনেও কিছু করে নাই, যার কাছে চেক আছে, আপনি টাকা নিয়েছে স্বীকার করেছেন, আবার ওনাকে মেরেও ফেলতে আসছেন। আপনি না ওনাকে কোনোদিন একবেলা খাবার দিয়েছেন, আমারটাই খেয়েছে, যতদিন খেয়েছে আমারটা। আমি বাজার করেছি, বাচ্চা হওয়ার 3 দিনের দিনই আমি নিজে বাজারে গেছি, নিজে ব্যবসায় গেছি। যখন আমি শেয়ার গেলাম বললো আপনার একটা টাকাও নাই। কেন নাই? আপনার শেয়ার বিক্রি করে উনি অন্য জায়গায় শেয়ার কিনেছে। তখন ওনার সাথে ঝগড়া হয়। আমি বললাম আপনার এত বড় বাটপারি করতে পারলেন? আপনি আমার পা ধরে টাকা নিলেন, আমার এত কষ্টের টাকা, আমার ফ্ল্যাট বেচালেন, শেয়ারটাও বিক্রি করে নিলেন। তখন উনি আমাকে যে আলাদা হয়ে চলে গেল, উনি আসবে না আমার ফ্ল্যাটে, উনি ওনার বন্ধুর সাথে চলে গেলো। এরপরে আইসা ওই যে আমাকে মারলো, ওনাকে পুলিশে ধরে নিল, ওনার জামিন হয় না। ওনার মা বলল তুমি জনাব আব্দুল সাবান মাওলানার মেয়ে, তোমার ভাই একজন শাইখুল হাদিস মুফতি, তুমি জামিন করাও স্বামীরে। ও খারাপ, বুঝতে পারছি, গায়ে হাত তুলেছে, মেরেছেন। সে না, কাজের মেয়ে কেন, কাজের মেয়েকে এভাবে মারলো কেন? আপনারা তার বিচারও করেননি, কাজের মেয়ে কেন মারলো? কাজের মেয়েকে এমনভাবে মেরেছে যেসব জায়গায় কখনো হাত দেওয়া যায় না, দেখাতে পারছে না, আর ছিলে ফেলছে কাজের মেয়েটাকে একেবারে শরীর। আমার জীবনে আমি কোনো কাজের মেয়ের একটা থাপ্পড়ও দেই নাই, অথচ কাজের মেয়েটার কোনো দোষই ছিল না, কিন্তু কেন মারলো? নিশ্চয়ই খারাপ প্রস্তাব দিয়েছিল, সেতে রাজি হয় না। এই জন্য যে লোকটার সাথে তার চাচাতো চাচির সাথে 26 বছর ধরে সম্পর্ক, খারাপ সম্পর্ক, চাচা বিদেশে থাকে, আমি জানতামই না, এখন জানি। এই 3-4 বছর ধরে গ্রামের মানুষ সবাই, ওনার আপন চাচাতো ভাই আলতাফ যে সাক্ষীও দিয়েছে, সে নিজে বলেছে যে আমার চাচাতো ভাই বউকে ছেড়েছে ওর জন্য, সেইবারই ঢাকায় যে ও নিজে এই পত্রিকায় অ্যাড দেয়। ওনার চাচাতো ভাইয়ের বউর সাথে ওনাকে দিনে দুপুরে ধরেছে, ওনাকে তালাক দিয়ে দিয়েছে তার স্বামী। আমি এগুলো কিছুই জানতাম না, দেখেছি টুপি পরা, চিল্লা করে, নামাজ পড়ে, আমার ফ্যামিলির বিরুদ্ধে যে লাস্টে উনি আমার সাথে দেখা করে বনানীতে, উনি আমার সম্পর্কে সব জানে। আমার একটা হয়েছিল কন্ট্রাক্ট ম্যারেজ কানাডায়, আমি দেখিও নাই তাকে আদৌ পর্যন্ত। উনি আমাকে কানাডায় নিবে,
কিন্তু উনি টাকাটা নেবে, ওখানে গেলে ওনার সাথে কোনো নাই। আমি আসলে এগুলো বুঝিও নাই তখন, আমি আসলে কাজের ধান্দায় থাকতাম। তখন উনি যখন দেখা করে আমার আমি যার কাছ থেকে আমার পূর্বাঞ্চলে 2টা প্লট কিনি, উনি বললে কে, আমি বললাম এই নাকি কিডনি বিক্রি করবে। তখন জিজ্ঞেস করলো আপনার কয়টা কিডনি আছে, কয় 10টা। সেই লোক আজকে অস্বীকার করে সে নাকি কিডনি বিক্রি করতে আসে নাই, সে নাকি অ্যাড দিয়েছিল, যেটা রিপোর্টে লিখেছে। আমি কালকেও জিজ্ঞেস করলাম ভাইয়া আপনিও মানুষ, আপনারও ভাই বোন আছে, যদি বোন থাকে আমি এই দুনিয়ায় বিচার পেলাম না, ওই দুনিয়ায় আমি নিশ্চয়ই একদিন না একদিন বিচার পাবো। আমার ফ্যামিলি থেকে যে লোকটা আমাকে আলাদা করে ফেললো, আমি কিন্তু সবার ছোট, আমার 10 ভাই বোন, আমার ভাই বোনদের মধ্যে আমি কম শিক্ষিত। আমি এসএসসি পরীক্ষার পরে আর দিই নাই, কারণ আমি যখন 7-এ পড়ি তখন থেকে আমি ব্যবসা করি। আমি একদিকে মেশিন চালাইছি, একদিকে ছোট ছোট বাচ্চাদের পড়াইছি, রোজা থেকে আবার বাইরে থেকে সেই গাউছিয়া ভোলতা এতে মাল নিয়ে আসছি, আবার গেছি গুলশানে ফার্নিচার আনতে, আবার ল্যান্ড কিনে বায়না করে ওই ল্যান্ড দেখানোর জন্য কাস্টমার নিয়ে গেছি। এখানে একজন মানুষের নাম বললে হয়তো আপনারা চিনবেন, উনি অনেক নাম করা, ওনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি অ্যাক্সিডেন্টের সময় এনটিভিতে হেডলাইন গিয়েছিল মোর্শেদ ইসলাম মারা গেছে, পত্রিকায় অ্যাড আসছিল যে আমি মারা গেছি, আমাকে হসপিটাল থেকে করে রাখছে, সব সাংবাদিকরা আমার ছবি ছাপাই দেয় যে আমি মারা গেছি। আমার মুখ ভেঙে ঠোঁট কেটে এখানে ঝুলেছিল, এগুলো ভেঙে ভিতরে ঢুকেছিল। আমার ওনাকে আমি মামা ডাকি, উনি আমাকে অ্যাপোলোতে নিয়ে, যেটা এখন রিভারভিউ নাম করেছে বসুন্ধরায়, ওই হসপিটালে উনি আমাকে রাত 3টায় নিয়ে করে অপারেশন করে, এবং কি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার উনি ফোন করে দেয় যে উনি ওর আত্মীয় হয়, যেভাবেই হোক সকাল 7টার মধ্যে অপারেশন করে ওর চেহারার জন্য ঠিক করা হয়। আমার চেহারা একেবারেই হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট করে, একটা শুটিংয়ের স্পটে গিয়েছিলাম শুটিং করার জন্য, এতে গাজীপুর। ওখান থেকে আসার সময় আমার নিজের গাড়ি আমার ড্রাইভার মেরে দেয়। অনেকে বলে ইচ্ছা করে করেছে প্রোডিউসার, যাই হোক আমার রাগ বেশি, ওনার সাথে আমি খারাপ বিহেভ করেছিলাম প্রোডিউসারের সাথে, সেই জন্য কেউ বলে যে ব্রেক ফেল করে রেখেছে, কেউ বলে না ইচ্ছা করে, ড্রাইভার নতুন ছিল, আমার নিউ গাড়ি। হ্যাঁ, ওই মামাটা যদি তখন ওই টাকাটা উঠাই দেয়, আমি ফার্স্ট পার্টি ছিলাম, উঠাই দিয়েছে এবং পরবর্তীতে গাড়িও নিয়ে দেয় এবং আমার অপারেশন করায়। আমার চেহারায় কিন্তু 9বার অপারেশন হয়, 17 সালেও একবার না অপারেশন হয়েছে। আমার এখানে স্টিলের 2টা বসানো, কিন্তু আমি এত কষ্ট করেও তারপরও আমি কিন্তু দমে যাইনি। এখন আমি কাজ করি। ডক্টর আমার ছেলেকে ওদিনও বলেছে 1 বছর আগে যে তোমার আম্মু কিন্তু 2 বছর পর মারা যাবে। তা আমি আমার ছেলেকে, আমি ডক্টরকে বললাম ওরে দেখবে কে, ঠিক করলেন, আমার একটুখানি বাচ্চাটার সামনে এই কথা বললেন, তখন আপনি কয়দিন বাঁচবেন আপনি কেউ জানেন? বললো আপনার স্কিন ক্যান্সার। আমি এখন পায়ে উঠে যেতে দেখাতে পারি না, কিন্তু আমি ছবি দেখাতে পারি আপনাদেরকে। আমার এগুলো ক্ষত ক্ষত সাদা সাদা হয়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, থেরাপি দিচ্ছি। আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে, নখগুলো সব পড়ে গেছিল, আবার হচ্ছে। মাঝখানে অবস্থা খুব খারাপ ছিল। আপনি মরে গেলে আপনার বাচ্চাটারে দেখবে এটা কি? আমি সেটাই বলেছি যে আমার বাচ্চাটা কি হবে, যে ওর বাপ তো আদৌ পর্যন্ত একটা দিন ফোনও করে নাই, আমরাও তার নাম্বার জানি না, অথচ সে আমার নামে একটা মামলা করে 20 সালে আমাকে তালাক পাঠায় আমার দেশের বাড়িতে ইচ্ছা করে। আমার কিন্তু ফায়দাবাদে একটা বাড়ি আছে, 3 সিট হোক বাড়ি, তো ওই ঠিকানায় পাঠাতে পারতো তালাকটা, সেটা না পাঠাইয়া সে আমার দেশের বাড়িতে আমার বাবা মার সম্মান হানি করার জন্য তালাকটা সেখানে পাঠায়। আমার চেয়ারম্যান হলো আমার চাচাতো ভাই, উনি ফোন করে বাজারে সবার সামনে খুলে যে মাওলানা আব্দুল সুবহান মাওলানার মেয়ের তালাক দিয়েছে। সম্মান থাকে। আমার নিজের একটা মাদ্রাসা আছে, এখন আমার মাদ্রাসাটা বন্ধ, আমি বেতন দিতে পারি না। আমারই ভাই হুজুর, তার বউ, আরেকজন হুজুর, 3 জন, আমি মাদ্রাসাটা চালাই। এই লোক সেটা চালাইতে দিবে না, বিয়ের পরে বলেন না মাদ্রাসা করতে পারবে না। মাদ্রাসা টাকাটা চুরি করেও নিয়ে যায়, আমার ছেলেটাকে জিজ্ঞেস করলেই পাবেন। আমাকে কোথায় আঘাত করে আমি জানি না, 16 সালে আঘাত করে এসে উনি মনে করছে আমি মারা গেছি। আমার কোথায় আঘাত করেছে জানি না, কিভাবে পড়েছিলাম সেটাও জানি না। বাচ্চাটাকে নিয়ে আমার ঘরের চেক, উনি 2 ভরি স্বর্ণ দিয়েছিল, আমার ঘরে 7 ভরি ছিল, এগুলো স্বর্ণ,
তারপর টাকা মাদ্রাসায় ঢালাই দেবো 1 লাখ টাকা, ছেলে বলে এলোমেলো কিছু টাকা ছিল, 3 বছর বয়স, ওর কি মনে আছে আমি জানি না। ও নিজেই আমাকে ওদিন বলল যে আম্মু তুমি পুলিশের কাছে আমাকে নিয়ে যাও। বলছি কেন? বললো তোমাকে কোথায় মেরেছিল, তুমি মারা যাওয়ার পরে কি কি করেছিল আমি জানি। আমি বললাম তুমি কি দেখেছো, কোথায় ছিল সারা রাত? অথচ থানার পুলিশ, আমার আত্মীয় স্বজন সবাই ওনাকে ফোন করেছে, উনি ফোনও ধরে নাই। ফোন ধরেছে রাত 3টায়, আমি তখন কিন্তু আইসিইউতে। ডক্টর বলেছে যদি ওনার মাথায়, উনি যদি বমি করতো তাহলে ওনার ব্রেন হ্যামারেজ হয়ে যেত, উনাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আমার মাথায় এখানে রক্ত জমাট বাঁধা ছিল, উনি পিছনে আঘাত করেছে মাথায়, বলে যদি ছাইড আঘাত করতে কিছু হতো না। আমার কিন্তু আসলে মেমোরি লস, যেটা লিখেছে যে আমি পাগল, আসলে পাগল না, আমার অনেক কিছু মনে থাকে না, ঠিকানা লিখে রাখতে হয়। আমার মাথায় উনি আঘাত করেছে, একে তো 10 সালে অ্যাক্সিডেন্ট করি, এরপর উনি মাথায় আঘাত করে 16 সালে, এরপর উনি জেলে পুলিশে ধরে নিয়ে যায় ওনাকে, রাত্রে আয়েশা ওনাকে ধরে নিয়ে যায়। অনেক, তার মানে কি মনে হচ্ছে অনেকবার আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে? হ্যাঁ অ্যাসল্ট করেছে, অ্যাসল্ট করেছে তো করেছে। ওনার ফ্যামিলি এখন যে যায় টাকা নিয়েছে, সে চেক দিয়েছে, যেটা রিপোর্ট দিয়েছে, আজকে আমি রিপোর্টটা পড়েছি, কারণ আমি ডিবিতে নারাজি দিয়ে ওখানে করেছি যে আমি পিবিআই থেকে মামলাটা ওখানে করেছি। আমার চেক চুরি হয়ে গেল, আমি সব চেকের এগুলো নিয়ে আসছি, ওখানে ভাঁজ করা আছে ওনাকে কতগুলো চেক দেওয়া আছে, এবং মামলায় ওনার নামে যে চেকগুলো গেছে বিয়ের আগে সেটাও আছে। কিন্তু কেন কোন অদৃশ্যের কারণে ওনার পক্ষে রিপোর্ট দেয়, বারবার মারলো আমাকে, টাকা নিল আমার। পুলিশ এখানকার থানায়, খিলগাঁও থানায় রিপোর্ট আমার পক্ষে দিল, যে সব রিপোর্ট, যেহেতু আসামি সরাসরি স্বীকার পেয়েছি। যখন মহিলা ছাপোটিংয়ে গেল, সেখানে সে যেহেতু বাচ্চার দাদা পুলিশ ছিল, সে টাকা টোকা খাওয়াইয়া তাদের নাম কাটাইয়া সে খবর আমার কাছে আসছে। পরে ওই পুলিশে আবার আমাকে ফোন করে যে আপনি একটু বলে ওনাকে, আপনার মামাকে বলে আমার চাকরিটা একটু করে দেন, আমার চাকরিটা নিয়ে এখন হয়ে গেছে। আচ্ছা আপনাকে তো রিমান্ডে নেওয়া উচিত, আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সর্বনাশ করে দিলেন, আপনাকে আমি সব কাগজপত্র জমা দিয়েছি, আপনি এখানে মিথ্যা রিপোর্ট দিয়েছেন। সব মিলে কত টাকা উনি? আমি এখন সব মিলে 1,51,00,000 টাকা পাই। ওনার ওখানে একটা জমি আমি কিনেছিলাম, এত বছর উনি খেয়েছে। উনি ওদিন এক সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছে যে আমি নাকি 51 লক্ষ টাকা বিক্রি করেছি, কিন্তু ওই জমির দামও ছিল না 10 লাখ টাকা, আমি 23 লাখ টাকা বিক্রি করি। ওখানকার চেয়ারম্যান বলেছে আপনি র্যাবের কাছে যান, আমি সাক্ষী দিব, কিন্তু আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমি 23 লাখ টাকা 11 সালে কিনি, অথচ 23 লাখ টাকা বিক্রি করি এসে এই 21 সালে নভেম্বরে। আচ্ছা, তাহলে আমি কোথায় লাভ করলাম? উল্টো 7 লাখ টাকা কমে আমি সেল দিয়ে আসলাম। এত বছর ওনারাই খেয়েছে, ওনার বাবা মা জমিটা, ধান ফসল গাছ কেটে সব খেয়েছে। তারপরে ওখানে যে কালামিয়া, যে আমার জমি দেখাশোনা করতো, কেয়ারটেকার, লাস্টে যে আমি ওখানে গেলাম, আসলে যাকে অ্যারেস্ট করা হয়েছিল জানি না, ওনাকে হয়তো অনেক খারাপ বলে, কিন্তু উনি একটা কথা বলেছিল, আমাকে আম্মু ডাকতো, উনি বলতো যে ভালো মানুষ তাকে ভালো থাকতে দিই আমরা, আপনি হলেন সৎ মানুষ, ভালো মানুষ, আপনার কাছ থেকে আমি, আপনি ছোট হলেও আপনার কথাগুলো আমরা, এখন হয়তো আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মাথায় কিছু নাই, একটা সময় উনি আমার কাছ থেকে অনেকই উপদেশ নিত, আমি বলতাম যে এটা ঠিক না, এটা ঠিক, এটা কইরেন না, কারণ এটা মিথ্যা। এখনও উনি আমাকে সেই সময় অ্যাক্সিডেন্টের সময় হেল্প করেছে, এই যে বাচ্চার বাবা করলো, যার জন্য উনি, এখন আমি বলেছি যে মামা উনি ছাড়া পেয়েছে, ওনার নাম। এখন আপনাদের ইয়েটা কি, রিলেশনটা কি? উনি আমাকে তালাক দিয়েছে, উনি বিয়েও করেছে একটা ছেলে সহ, ওনার আবার বাচ্চা পেটে, ওনার বউ, ওনার গর্ভ আবার পেটে। এই যে আপনার পুরো জীবনটা আপা, এই একটা মেয়েকে কেমন করে ফাঁসাতে হয়, অ্যাকচুয়ালি আপনার জীবনটা হচ্ছে তাই, কেমনে ধ্বংস করতে হয়। হ্যাঁ, উনি, আমি হ্যান্ডরাইটিং এক্সপার্ট চেয়েছি, উনি আমাকে ফেনীতে ওয়ারেন্ট জারি করাইছে, আমি জানিও না আমার বিরুদ্ধে মামলা হয়েছে। 21 সালে নভেম্বরে আমার কাছে, ডিসেম্বরে ফোন আসে যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে। ওনারই উকিল আমাকে ফোন করে, আমি কিসের ওয়ারেন্ট? বললো 90 লাখ টাকার। আমি বলছি আমি তো ওনার কাছ থেকে একটা পয়সাও নিই, যে আমারটা খেয়েছে, আমারটা পড়েছে, ওনার পরনের কাপড়টাও আমার, তাহলে উনি আমাকে টাকা দিল কি করে? আপনার চেক ডিজনার করাইছে। বাহ।
দেখেন চেক নিয়ে আমার চেক সিগনেচার আমি যখন চেয়েছি ওখানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট চেয়েছি, সে বলছে হ্যান্ডরাইটিং এক্সপার্টতে ডাবল টাকা খায় ঘুষ। উনি জেল থেকে বের হয়ে 14 সালে বলেছিল আপনি আমার কাছে প্রায় 2 কোটি টাকা পান কাছাকাছি, লভ্যাংশ নিয়ে 2 কোটি টাকা পান, 10 লাখ টাকা দিয়ে আপনাকে মেরে ফেলে আমি বিদেশ চলে গেলে এরকম কিচ্ছু হবে না, 1 টাকাও আমার আর দিতে হবে না আপনাকে। ওনার এক ভাই আছে, আমি পিপলস লিজিং, আমি আসলে ওই যে 23 লাখ টাকা ওটা আবার একজনের সাথে আমি ঠিকাদারি ব্যবসায় নেমেছিলাম, সে টাকাটাও আমি মার খেয়েছি। মানে সবকিছুতে পিপলস লিজিং এ আপনারা শুনেছেন পিকে হালদার, আমি ওখানে টাকা রেখেছিলাম 22 লাখ টাকা, আদৌ পর্যন্ত 1 টাকাও পাইনি। ওখানেও ওনার চাচাতো ভাই আছে জড়িত, ভাইস প্রেসিডেন্ট, সে টাকাটাও আমি পাইনি। এই যে আপনার পুরো জীবনটার গল্প আমরা শুনলাম, আপনার কি মানে ধরেন যে মেয়েরা যেন সতর্ক হয় বা সচেতন হয়, এই জন্য আপনার কি আমি বলবো কখনো পত্রিকা দেখে কারো উপরে যে লোকটা আমার পা ধরে জড়াই কান্না করে টাকা নিয়েছিল বিয়ের আগে, আমি যাকে হেল্প করলাম সে আমার জীবনটা ধ্বংস করে দিল, শুধু আমার না আমার বাচ্চার জীবনটাও ধ্বংস করে দিল। সত্যি কথা আপনাদেরকে বললে আমি অনেক সময় ছেলেটার হয়তো সামনের বছর করাতেও পারবো না, একটা সময় আমি 65,000 টাকা ভাড়া দিয়েছি, আর এখন আমি ভাড়া দিই 17-18 হাজার টাকা, তাও দিতে কষ্ট, হয়তো এখন আমি বাড়ি চলে যেতে হবে। কিন্তু আমি আমার ছেলেটাকে অনেক সময় বলি তোর বাবা হারামি ছিল, তোর বাবা কসম কেটে বলেছে আপনার টাকা, ওর বাবাও বলেছে বুড়া মানুষ হজ করে আইসা লাস্টে যে 32 লাখ টাকা ছিল আমার ডাবল স্কিমে, 20 সালে আমার 64 লাখ টাকা হইতো, ওইটা ওনার বাবার কথাই দিয়েছি যে আমি হজ করে আসছি, আমার বাড়ি ঘর জমি জমা বিক্রি করে হলো তোমার টাকাটা আমি ফেরত দেবো, দাও ব্যবসা করতে দাও, শেয়ার কিনবে। উনি বিএসসি শেয়ার কিনে সম্পূর্ণ আমার টাকা দিয়ে। একটা মানুষে কয়টা অ্যাকাউন্ট করতে পারে বলেন? ওনার এটিএম কার্ড ছিল আমার কাছে 200 রাজবাংলা ব্যাংকের, উনি সবার সই নকল করে, সবার সই একেবারে হুবহু নকল করতে পারবে, শুধু ইংলিশটা নকল করবে না, বাংলাটা, ইংলিশ করতে পারে না। এই জন্য আমার সব অ্যাকাউন্টে উনি বাংলা সিগনেচার করায়, যে বলে বাংলা সিগনেচার দেন, আপনি ইংলিশ সিগনেচার চেঞ্জ করেন, চেঞ্জ করলাম। উনি অনেক ট্যালেন্ট মানুষ, আমি দেখেছি 400-র উপরে অ্যাকাউন্ট। একজন মানুষ যদি 400 অ্যাকাউন্ট থাকে, উনি লাস্টে যে টাকাটা নেয়, যে টাকাটা আমি 64 লাখ টাকা পাইতাম এই 20 সালে, সেই টাকাটা উনি ওই এটিএম কার্ডগুলো আমার কাছে জমা রাখে, ওই এটিএম কার্ড দিয়ে সবার এই টাকা উঠায় উনি। তাই এত বড় জালিয়াতি, দেশদ্রোহী। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সবার জননী, আমি এখন অসহায়, আমি ওনার কাছে একটা চিঠি পাঠিয়েছি, আমি আপনার বরাবর চিঠি লিখেছি আপনার দপ্তরে, আপনার ঠিকানায়, কিন্তু কেন কোন উদ্দেশ্যের কারণে পৌঁছায় না আমি জানি না। আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমি ছোট থেকে এত কষ্ট করে লেখাপড়া করে এত বিজনেস করে এত দূরে এসে একটা লোক আমাকে পথে বসাই দিল, আমার ছেলেটাকে এতিম করলো, আমার ছেলেটার চিকিৎসা করাতে পারছি না, আমার ছেলেটার প্রতিদিন 2টা অ্যান্টিবায়োটিক লাগে, হাই অ্যান্টিবায়োটিক চলে ওর। কিন্তু যে লোকটাকে আমি কোথাও বিচার পাই নাই, প্রত্যেকটা জায়গায় ঘুরেছি, একে 4টা মামলা করেছি, সে বলতেছে মামলা ঘুরতে ঘুরতে মা ছেলে মারা যাবে একদিন মোর ভিতরে, ভাবি ওনার সাথে আমার যোগাযোগ নাই, কিছু না, কিন্তু উনি লোক দিয়ে বারবার, আমি যখন কোর্ট থেকে বের হই আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমি পাই, আমার অ্যাক্সিডেন্ট করে আমার জামাটা ছিঁড়ে যায়, যেখানে সিগন্যাল ছিল হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। আমি আমার পিছনে 4টা ছেলেকে দেখেছি, উনি তখন জেলে, কিন্তু তাহলে আমাকে অ্যাক্সিডেন্টটা কে করাইলো বলেন? তখনও কিন্তু সব গাড়ি পিছনে, শুধু একটা গাড়ি আমাকে ধাক্কা দিল, আমাকে মেরে ফেলার প্ল্যান ওনার এখনো আছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো যে এটার বিচার আপনি করেন, অন্তত আমি যেন আমার ছেলেটাকে নিয়ে দাঁড়াতে পারি, আমার ছেলেটাকে মানুষ করতে পারি, আমি যেন আমার চিকিৎসা করাতে পারি। আমার ডান সাইডের কিডনিটা এখন নষ্ট হয়ে গেছে, আমার স্কিন ক্যান্সার। ইনশাআল্লাহ বোন, আমরা দোয়া করি অপরাধী অবশ্যই শাস্তি পাবে, এবং কিন্তু মায়ের ওনার চোখের কোন জল শক্তি আছে যে কেন ওনার বিচার হচ্ছে না? বারবার আমার
আমি পারিবারিক আদালতে রায় পেয়েছি 19 সালে, উনি আমার টাকা দিল না, সেখানে উনি দেখাইছে 20 সালে একটা কোম্পানি, ভুয়া একটা কোম্পানি, আপনাকে কাগজ দেখালো বুঝতে পারবেন, প্রত্যেকটা চেক আমার কাছে আছে, উনি যে চেক দিয়েছিল বুঝতে পেরেছি। উনি সেখানে বলেছে যে উনি নাকি 20 সালে আমাকে 90 লাখ টাকা দিয়েছে। আবার মানে এখন উল্টা হিসাব হয়ে গেছে যে উনি আপনার কাছে টাকা নেন। আবার পারিবারিক আদালতে যেখানে রায় পেয়েছি সেখানে লিখিত অভিযোগ দিয়েছে এখন উনি নাকি কাবিনের সময় আমাকে 1,40,00,000 টাকা দিয়েছে, যার কাছে ভাড়া ছিল না সে আমাকে 1,40,00,000 টাকা থেকে কোথা থেকে দিল। সেইখানে সে অভিযোগ করেছে এটা যে 1,40,00,000 টাকা দিয়েছে, আমার কাবিনের টাকা শোধ করে দিয়ে 90 লাখ টাকা পায়। আর এক জায়গায় বলেছে জমির টাকা পায়, এই জন্য এই 90 লাখ টাকা। আবার বলেছে উনি 90 লাখ টাকা আমার কোম্পানি, ওই কোম্পানির নামও আমি শুনি নাই জীবনে, আমার কোনো কোম্পানি ছিল না, শুধু আমার নামে মুর্শিদ ইসলাম নীলিমার নামে একটা টেইলার ছিল, বুটিক হাত ছিল, আর কিছু ছিল না। হ্যাঁ, আমার পোর্টফোলিওগুলো আর নিয়ে আসছি আমি, যে ফিডেলিটিতে, সাধারণ কম্পাসে, বিএসএমএল এ 3টা ইতে আমি ব্রোকার হাউজে আমি ইয়াকিন পলিমা, ইউনাইটেড এগুলো শেয়ার আমি কিনেছিলাম, যেগুলো ইউনাইটেড মার্কেটে প্রিমিয়ার আসার আগে আমরা কোম্পানিটাকে মার্কেটে নিয়ে আসতাম। আমি কিন্তু ছোট ওই শেয়ারের ব্যবসা করি নাই, যেমন ধরেন সেকেন্ডারি বা প্রাইমারি এগুলা না। আমরা ধরেন আপনার এই কোম্পানিটাকে মার্কেটে নিয়ে আসবেন, আপনার আছে 100 কোটি টাকা, এটা দিয়ে আপনার কোম্পানিটাকে আনতে পারবেন না, কিন্তু আপনার 5 কোটি টাকা দেখাতে হবে। তখন কি করে আপনি ডিক্লেয়ার দেন যে আমরা এই কোম্পানিটার এতগুলো ডিরেক্টর নিব, শেয়ার সেল দিব, তারপরে প্রিমিয়ার যাবে, তারপর ডিএসসিতে জমা দেবেন। আমরা অনেক বড় বড় এরা, আমি হয়তো ওখানে ছোট একজন, কিন্তু কেউ 10 কোটি টাকার 20 কোটি টাকার শেয়ার কিনে এইরকম। আমার কষ্টের টাকাটা উনি নিয়ে আজকে আমাকেই হয়রানি করছে। আমি কোর্টে দৌড়াতে দৌড়াতে, আমার ছেলে এবারও সেকেন্ড হয়েছে, ও ক্যাম্বিয়ানে পড়ে ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়ামে, কিন্তু আমার ছেলের মেধা আছে, কিন্তু আমি কতক্ষণ ওকে পড়াবো, আর সময়ও পাই না, কারণ আমার ঘর ভাড়া দিতে হয়, বাচ্চাকে খাওয়াইতে হয়, সেই ভোলতা গাউছে অসুস্থ অবস্থায় আমাকে যেতে হয় এখনো কাপড় আনতে। আমি কিন্তু এখনো কাপড়ের ব্যবসা করি, 3 পিস, বেডশিট, তারপরে লুঙ্গি, এগুলো নিয়ে আসি আমার এলাকায় সেল দিই আমি। আমার বাইরে যেতে হয় না অতটা, ঘরে থেকে নিয়ে যায়, আর শুধু কালেকশন করতে হয়, টাকাটা বাকিতে নেয়, যেহেতু গরিব মানুষরা কিনে। আমার এখানে যে বাড়িটা আছে সেটাও আসলে সরকার বারবার নদীর কাছে পড়েছে, 5 কাঠা থেকে 3.5 কাঠা আছে। এখন আর আমি ঘর ভাড়াভাবে পাইও না, খালি থাকে। করোনার মধ্যে আগে ছিল 16টা রুম, এখন আছে 12টা। আমরা শেষ করি আজকে, এবং আমি বিশ্বাস করি সকল কিছুর বিচার হয়, হয়তো বোনটার বিচারও হবে ইনশাআল্লাহ। অপরাধ যেই করুক, সাপোর্ট করেন না তাকে।